অবকলন বা ডেরিভেটিভ চ্যাপ্টারটা পড়ার পরে অনেক দিন পরে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়তে চলেছি সেই চ্যাপ্টারটার নাম হলো সমাকলন বা ইন্টিগ্রেশন। সমাকলন বা ইন্টিগ্রেশনের একটা ব্রিফ কনসেপ্ট তোমাদের দিয়ে দিই। সমাকলন বা ইন্টিগ্রেশন হলো ডেরিভেটিভ বা অবকলনের একটা বিপরীত প্রক্রিয়া। মানে ধরো যদি অবকলন কোনো বস্তুকে ভাঙা হয় তাহলে ইন্টিগ্রেশন হলো সামেশন বা সেটাকে জোড়া লাগানো। ঠিক আছে, তার মানে পুরোটাই তার বিপরীত প্রক্রিয়া হলো। ইন্টিগ্রেশনের যে বেসিক ফর্মুলা আছে সেগুলো আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। আজকে আমরা ইন্টিগ্রেশন থেকে যে চ্যাপ্টারটা পড়ব সেটা হলো পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি। এটা হলো ইন্টিগ্রেশনেরই একটা সাব ইউনিট। এই চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো আছে সেগুলো তোমাদের একবার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখো আমি অঙ্কগুলো করাতে করাতে তোমাদের প্রত্যেকটা সূত্র বুঝিয়ে দেব। তাহলে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি কি? দেখো একদম বেসিক যে ইন্টিগ্রেশন সেটা হলো সাধারণ সূত্র প্রয়োগেই হয়ে যাবে, কিন্তু এই চ্যাপ্টারে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা একটা ফাংশনকে আর একটা ফাংশন দিয়ে প্রতিস্থাপন করে অঙ্কটাকে আরও সোজা করে নিয়ে তারপর সলভ করব। এখানে দেখো এক্সাম্পল 1-এ আমি 6টা এক্সাম্পল দিয়েছি। প্রথম এক্সাম্পলটা দেখো এক্স স্কোয়ার কস এক্স কিউব ডিএক্স। আমরা এতক্ষণ যে সূত্রগুলো দেখলাম সেখানে কিন্তু ডিরেক্ট এই অঙ্কটা করার জন্য কোনো সূত্র নেই, অঙ্কটার মধ্যেই উত্তরটা রয়েছে। এমন একটা ফাংশন অঙ্কটার মধ্যে থেকে খুঁজে বার করতে হবে যার ডেরিভেটিভ বা ডেরিভেটিভের কাছাকাছি কিছু অঙ্কের মধ্যেই রয়েছে। ঠিক আছে, এখানে দেখো এক্স কিউবের ডেরিভেটিভ কত হয়? 3x স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারটা তো রয়েছে, আমি যদি বাইরে 1/3 নিয়ে নিই তাহলে এটা 3x স্কোয়ার হয়ে যাবে। তাহলে অঙ্কটা অনেকটা সোজা হয়ে যাবে। কিভাবে দেখো, আমি ধরে নিয়েছি এক্স কিউব ইকুয়ালস টু জেড, মানে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যে ফাংশনের ডেরিভেটিভটা তোমার অঙ্কের মধ্যে দেওয়া রয়েছে সেই ফাংশনটাকে খুঁজে বার করে অন্য একটা ভেরিয়েবল বা চলরাশি ধরে নিতে হবে। বারবার মনে রাখবে যে ফাংশনের ডেরিভেটিভ অঙ্কের মধ্যে দেওয়া রয়েছে সেই ফাংশনটাকে কিন্তু অন্য ভেরিয়েবল বা চলরাশি ধরবে। এখানে কি এক্স কিউবের ডেরিভেটিভ বা কাছাকাছি কিছু, যেমন 3x স্কোয়ার নেই কিন্তু এক্স স্কোয়ার তো রয়েছে, তাহলে আমি এখান থেকে বুঝতে পারলাম যে আমি যদি এক্স কিউবকে ধরে নিই কিছু একটা তাহলে হয়তো আমি অঙ্কে এগোতে পারবো। এবার আমি উভয় পক্ষে জেডের সাপেক্ষে অবকলন করব। তাহলে দেখো আমি যেটা পেলাম সেটা হলো 3x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তার মানে আমরা বলতে পারি এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু 1/3 ডিজেড। তাহলে এক্স স্কোয়ার ডিএক্সকে আমরা জেড দিয়ে কিভাবে লিখতে পারি? 1/3 ডিজেড হিসাবে। তাহলে দেখো 1/3টা আমি বাইরে বের করে নিলাম, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট ছিল ডিজেডটা রেখে দিলাম, আর এক্স কিউবের জায়গায় বসিয়ে দিলাম জেড। তাহলে এটা দেখো পুরোটাই জেডের ইন্টিগ্রেশন হয়ে গেছে, মানে জেডের ফাংশন দেওয়া ইন্টিগ্রেশন। এবার ইন্টিগ্রেশন অফ কস জেড ডিজেড এর সূত্র কিন্তু ডিরেক্ট আমাদের জানা আছে, কারণ আমরা জানি ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স ইকুয়ালস টু সাইন এক্স হয়। তাহলে এখানে কি লিখতে পারি? সাইন জেড প্লাস সি কিন্তু সব সময় রাখবে। সি হলো একটা সমাকলন ধ্রুবক। এবার তোমরা বলবে যে সমাকলন ধ্রুবকটা কেন আসছে? ঠিক আছে, এটাকে আমি যদি তোমাদের সহজে বোঝাতে চাই তাহলে কি বলবো, ডেরিভেটিভ মানে হলো কোনো বস্তুকে ভাঙা, ঠিক আছে, বা কোনো ফাংশনকে ভাঙা, আর ইন্টিগ্রেশন হলো সেই সেম ফাংশনটাকে ভাঙার পর আবার জোড়া লাগানো। তাহলে যদি আমি কোনো ফাংশনকে আবার জোড়া লাগাতে চাই তাহলে সেই ফাংশনটা কি আর আগের মতো আসবে? আঠা, টেপ এগুলো দিয়ে কোনো বস্তুকে ভাঙা বস্তুকে আবার জোড়া লাগানো হয়, তাহলে কি ভাঙার পর যখন জোড়া লাগাবো তখন কিছু এক্সট্রা মেটেরিয়ালস থেকে যাবে। সেরকমই ধরে নাও এখানে একটা ধ্রুবক সি চলে এসেছে, ঠিক আছে, এই সিটাকে বলা হয় সমাকলন ধ্রুবক। এর জন্য ইন্টিগ্রেশনে একটা সি কিন্তু অবশ্যই রাখবে, এই প্লাস সি না দিলে কিন্তু তোমাদের অঙ্কটা কেটে দেবে। তাহলে এবার আবার অঙ্কের উত্তর লেখার সময় আমি কি করলাম, জেডের জায়গায় যে ফাংশনটা ছিল এক্স কিউব সেটা বসিয়ে দিলাম, কারণ জেডটা তো সেই ভেরিয়েবল যাকে আমি ধরে নিয়েছি, ঠিক আছে, কিন্তু প্রশ্নে যে ভেরিয়েবলটা ছিল সেটা হলো এক্স দিয়ে। এরপর যে ইন্টিগ্রেশনটা দেওয়া রয়েছে সেটা হলো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স লগ এক্স। এই ইন্টিগ্রেশনটার ক্ষেত্রে কোন ফাংশনের ডেরিভেটিভ দেওয়া রয়েছে সেটা কিন্তু তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো না। তার জন্য দেখো আমি সেকেন্ড লাইনে একটু ভালোভাবে লিখেছি
এই 1/xটাকে লবে নিয়ে গিয়ে 1/x dx বাই লগ এক্স। এবার তোমরা বুঝতে পারছো যে লগ এক্সের ডেরিভেটিভ কিন্তু অঙ্কের মধ্যে রয়েছে। লগ এক্সের ডেরিভেটিভ হলো 1/x, তাহলে আমি ধরে নেব লগ এক্স ইকুয়ালস টু জেড, তাহলে 1/x dx ইকুয়ালস টু dz, তাহলে এই পার্টটা কত হলো dz হয়ে গেল, আর লগ এক্সটা কত জেড। তাহলে এবার দেখো ইন্টিগ্রেশন অফ dz বাই জেড, এটা তো ডিরেক্ট সূত্র রয়েছে, লগ অফ মড জেড প্লাস সি। জেডের ভ্যালুটা কত লগ এক্স, সেটা বসিয়ে দিলাম উত্তরে। সব সময় খেয়াল রাখবে সি কিন্তু অবশ্যই লিখবে অঙ্কের ক্ষেত্রে, আর পাশে লিখে দেবে সি হলো সমাকলন ধ্রুবক। আমি যেহেতু অনেকগুলো অঙ্ক করাচ্ছি তার জন্য আর বারবার লিখছি না, তোমরা কিন্তু খেয়াল করে এটা বুঝে নেবে। এরপর থার্ড অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন অফ সাইন 3 - 4x dx। এই অঙ্কটার ক্ষেত্রে কোন ফাংশনের ডেরিভেটিভ দেওয়া রয়েছে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো না এখানে। ঠিক আছে, দেখো এখানে অ্যাকচুয়ালি কোনো ফাংশনেরই ডেরিভেটিভ সেভাবে দেওয়া নেই। কারোর ডেরিভেটিভ না দেওয়া থাকলেও একটা ফাংশনের ডেরিভেটিভ কিন্তু অঙ্কের মধ্যে সব সময় থাকবে, এটা মনে রেখো। কোনো অন্য ফাংশনের ডেরিভেটিভ যদি নাও দেওয়া থাকে, সেটা হলো এক্সের ডেরিভেটিভ। ডি অফ এক্স মানে কিন্তু অ্যাকচুয়ালি ডেরিভেটিভ অফ এক্স, তার মানে কি এক্সের ডেরিভেটিভটা কিন্তু সবসময় অঙ্কের মধ্যে দেওয়া রয়েছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। তাহলে এখানে এক্সের যে লিনিয়ার একটা ফাংশন রয়েছে, লিনিয়ার ফাংশন মানে এক্সের যেখানে পাওয়ার 1, হাইয়েস্ট পাওয়ার যেটা 1, তাহলে দেখো লিনিয়ার ফাংশন কোনটা 3 - 4x। ঠিক আছে, যদি কাউকে খুঁজে না পাওয়া যায় যাকে আমি প্রতিস্থাপন করতে পারবো, তাহলে এক্সের সেই লিনিয়ার ফাংশনটাকে জেড ধরে নিতে হবে। ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে কিন্তু কয়েকটা ব্যাপার তোমাদের সবসময় মাথায় রাখতে হবে, কয়েকটা প্যাটার্ন তোমরা মনে রাখবে। এই প্যাটার্নগুলো যদি তোমাদের মাথায় ফিক্স হয়ে বসে যায় না, তাহলে কিন্তু আর কোনো রকম কোনো ইন্টিগ্রেশন করতেও অসুবিধা হবে না। আর একটা যেটা, সেটা হলো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু উত্তর মেলে না। ঠিক আছে, তোমরা যেভাবে অঙ্কটা করতে পারবে, যদি অঙ্কটা ঠিক হয় তোমরা ফুল মার্কস পাবে। ঠিক আছে, ইন্টিগ্রেশনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু কোনো ফিক্স অ্যান্সার হবে না। তাহলে দেখো এখানে আমি 3 - 4x এটাকে ধরে নিলাম জেড, কারণ এক্সের লিনিয়ার ফাংশন ছিল এটা। তাহলে এখান থেকে দেখো ডেরিভেটিভ করলাম উভয় পক্ষে। খেয়াল রাখবে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের সূত্রে কিন্তু গুলিয়ে ফেলবে না। এখানে প্রতিস্থাপন করে যেটা হচ্ছে সেটা ডেরিভেটিভ, আর এদিকে যেটা ইন্টিগ্রেশন সাইনের মধ্যে হচ্ছে সেটা কিন্তু ইন্টিগ্রেশন। অনেকেই কিন্তু ডেরিভেটিভের ফর্মুলা আর ইন্টিগ্রেশনের ফর্মুলাতে গুলিয়ে ফেলে, কনফিউজড হয়ে যায়, ফলে অঙ্ক ভুল হয়, খুব খেয়াল রাখবে। তাহলে দেখো এখানে 3 ডেরিভেটিভ তো 0, আর এখানে -4 বেরিয়ে আসলে এক্সের ডেরিভেটিভ 1 হয়, তাহলে dx dz এখানে থাকছে শুধু, যেহেতু জেডের সাপেক্ষে অবকলন করব। তাহলে দেখো যেটা হয় -4 dx ইকুয়ালস টু dz। তাহলে এখানে দেখো dxকে আমরা dz দিয়ে লিখতে পারি dz বাই -4, তাহলে -1/4টাকে বাইরে রেখে আমি যেটা লিখলাম সেটা হলো ইন্টিগ্রেশন অফ সাইন জেড dz। এবার ইন্টিগ্রেশন অফ সাইন জেড dz এর ভ্যালু কত -cos z প্লাস c, তারপর z এর ভ্যালুটা বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করে এটাই পেলাম অ্যান্সার। এরপর ফোর্থ যে অঙ্কটা রয়েছে সেটা দেখো ইন্টিগ্রেশন অফ e⁻x 1/x - 1/x² dx। এই অঙ্কটা করার ক্ষেত্রে কিন্তু তোমাদের একটু আগে প্রতিস্থাপন পদ্ধতির যে সূত্রগুলো দেখালাম সেই সূত্রগুলোর মধ্যে থেকে একটা সূত্র হলো এইটা। ঠিক আছে, প্রতিস্থাপন পদ্ধতির চার্টটা আরেকবার দেখে নাও। ওখানে দেখো যে সূত্রটা ছিল ইন্টিগ্রেশন অফ e⁻x fx প্লাস f' dx ইকুয়ালস টু কত হয় e⁻x fx প্লাস c। এই সূত্রটার মানে কি সেটা তোমাদের এখন বোঝাবো। এই অঙ্কটা কিন্তু এই সূত্র দিয়েই হয়ে যাবে। তার মানে দেখো আমি এখানে ধরে নিলাম fxটা হলো 1/x, তাহলে fx এর ডেরিভেটিভটা কত f' ইকুয়ালস টু -1/x²। এবার তোমরা বলবে তাহলে আমি কিভাবে কার সাপেক্ষে ডেরিভেটিভটা করব। মনে রাখবে যে ফাংশনটা যে ভেরিয়েবলের বা যে চলরাশির, এখানে ভেরিয়েবলটা হলো এক্স, অবকলনটা সেই ভেরিয়েবলের সাপেক্ষেই করে দেবে এক্ষেত্রে। তাহলে এখানে কি আসছে দেখো fx ইকুয়ালস টু 1/x হলে এর ডেরিভেটিভটা হয় f' ইকুয়ালস টু -1/x²। এবার এই সূত্রটা ছিল যে ইন্টিগ্রেশন অফ e⁻x fx প্লাস f' dx ইকুয়ালস টু e⁻x fx প্লাস c। এখানে দেখো fxটা কত 1/x আর f' ইকুয়ালস টু -1/x²। তাহলে দেখো এই সূত্রের সাথে মিলে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, সূত্র থেকে পাই e⁻x fx প্লাস c
লিখতে পারি এফ এক্সের ভ্যালুটা কত 1/x, তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। যখনই দেখবে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স দিয়ে ব্র্যাকেটে এরকম আছে, তখনই ভেবে নেবে যে এই সূত্রটা কিন্তু তোমাদের কাজে লাগাতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। ঠিক আছে, এখানে দেখো যে ফাংশনটা থাকবে সেই ফাংশনের ডেরিভেটিভও কিন্তু অঙ্কের মধ্যে থাকবে। তোমাদের শুধু বুঝে নিতে হবে যে কোন ফাংশনের ডেরিভেটিভ কোনটা। এখন যদি তোমরা এটাকে এফ এক্স ধরে নাও, তাহলে তো নিশ্চয়ই এটা এফ ড্যাশ এক্স না, তাই না? তার মানে কোনটা এফ এক্স ধরবে সেটাও কিন্তু তোমাদেরকে খুব কেয়ারফুলি বুঝতে হবে। ইন্টিগ্রেশনের অঙ্কে কিন্তু একটু জটিল আছে ইন্টিগ্রেশনের অঙ্কগুলো, তোমাদের কিন্তু ভেবে ভেবে অঙ্কগুলো করতে হবে। কিন্তু তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, প্রত্যেকটা প্যাটার্ন মনে রাখো, তাহলে কিন্তু আর কোনো রকম অসুবিধা হবে না অঙ্কগুলো করতে। এরপর দেখো 5 নম্বর অঙ্কে রয়েছে ইন্টিগ্রেশন অফ tan x dx। তাহলে tan x কে আমরা কিভাবে লিখতে পারি, sin x বাই cos x dx। এবার যেটা প্রতিস্থাপন পদ্ধতির যে সূত্রাবলী ছিল, সেখানে একটা সূত্র ছিল যে এই মাইনাসটা ভুলে যাও, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু লগ অফ মড এফ এক্স প্লাস সি। মানে যে ফাংশনটা হরে রয়েছে সেই ফাংশনের ডেরিভেটিভ যদি লবে থাকে, তাহলে আমরা লিখতে পারি লগ অফ এফ এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে এখানে দেখো যদি আমি cos x কে এফ এক্স ধরে, তাহলে cos x এর ডেরিভেটিভটা কত, মানে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স। এর জন্য দেখো আমি একটা মাইনাস কমন নিয়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো মাইনাস অফ এফ ড্যাশ এক্স ডিএক্স বাই এফ এক্স হচ্ছে। এখান থেকে দেখো তাহলে এই সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি মাইনাস অফ লগ এফ এক্স প্লাস সি রয়েছে এখানে। ঠিক আছে, তাহলে এটা ইকুয়ালস টু মাইনাস লগ মড cos x প্লাস সি। এবার দেখো লগের ক্ষেত্রে তোমরা জানো যে সামনে যদি মাইনাস আসে তাহলে সেটা পাওয়ারে চলে যায়, তাহলে এটা দেখো লগ অফ 1/cos x মানে sec x প্লাস সি, এটাই হলো অ্যান্সার। এরপর যেটা আছে 6 নম্বরে, সেটা হলো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার cos ইনভার্স x ডট 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার এই অঙ্কটাও আগের মতো, এখানে কোন ফাংশনের ডেরিভেটিভ অঙ্কের মধ্যে রয়েছে, সিম্পল বুঝতে পারছো, cos ইনভার্স এক্সের ডেরিভেটিভ অঙ্কের মধ্যে রয়েছে। cos ইনভার্স এক্সকে যদি আমি z ধরে নিই, তাহলে যেটা আসছে মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত, মাইনাস অফ ডিজেড। তাহলে এই পার্টটাকে আমরা লিখতে পারি মাইনাস অফ ডিজেড, আর এটা হলো ই টু দি পাওয়ার জেড। এবার ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড এর ডিরেক্ট সূত্র রয়েছে মাইনাস অফ ই টু দি পাওয়ার জেড প্লাস সি, লিখে দিলাম, মানে মাইনাসটা আগে থেকেই ছিল, আর ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড মানে ই টু দি পাওয়ার জেড। এরপর আমি জেডের ভ্যালুটা বসিয়ে দিলাম, অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আসছে এক্সাম্পল 2। এখানে দেখতে পাচ্ছ 2, 3 এবং 4-এ আমি স্টার মেরে রেখেছি, কারণ এগুলো একটু স্পেশাল টাইপের অঙ্ক। এখানে প্যাটার্ন মনে রাখতে হবে কয়েকটা, এই প্যাটার্ন ছাড়া কিন্তু তোমাদের অঙ্কগুলো করতে অসুবিধা হতে পারে। ঠিক আছে, এই অঙ্কগুলোকে ভালোভাবে পারার জন্য তোমাদের খুব প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু তোমরা ভালোভাবে বুঝে যে অঙ্কই দিক না কেন করে ফেলতে পারবে। এখানে 1 নম্বরের অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এর প্যাটার্ন রয়েছে প্রত্যেকটা। এই এক্সাম্পল 2-তে যে 4টে অঙ্ক রয়েছে, 4টে অঙ্ক কিন্তু খুব স্পেশাল। তার মধ্যে 3এটা তো দেখতেই পাচ্ছ HS 2020, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এসেছে। ফার্স্ট অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cot x বাই এক্স প্লাস লগ অফ সাইন এক্স ডিএক্স। এবার এখানে কোন ফাংশনের ডেরিভেটিভ অঙ্কের মধ্যে দেওয়া রয়েছে। এখানে দেখো যদি আমি এক্স প্লাস লগ সাইন এক্সকে জেড ধরে নিই, তাহলে কি পাই, এক্সের ডেরিভেটিভ 1 প্লাস লগ অফ সাইন এক্স কত হয়, প্রথমে 1/sin x হলো, তারপর যেহেতু এটা আসল এক্স না তার জন্য সাইন এক্সের ডেরিভেটিভ cos x, আর এখানে ডিএক্স লিখলাম ইকুয়ালস টু ডিজেড। তাহলে দেখো যেটা হচ্ছে 1 প্লাস cot x dx ইকুয়ালস টু ডিজেড। তার মানে ওপরে যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটাকে কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে যদি আমি সাবস্টিটিউট করি তাহলে কি আসবে, ডিজেড বাই জেড। বা তোমরা একবারে যদি অঙ্কটা করতে চাইতে, তাহলে দেখো হরে যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনের ডেরিভেটিভটা কিন্তু লবে রয়েছে, তাহলে অ্যান্সারটি কী হবে, লগ অফ যেটা হরের ফাংশন সেটা। একটু আগে একটা সূত্র দেখলে, সেই সূত্রটা অ্যাপ্লাই করে। ঠিক আছে, তাহলে তোমাদের মেইন কাজটা হলো এমন একটা ফাংশনকে খুঁজে বার করা যার ডেরিভেটিভ অঙ্কের মধ্যেই রয়েছে। এরপর সেকেন্ড অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস cot x ইন্টু cot স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, এই অঙ্কটার ক্ষেত্রে ধরে নিচ্ছি এক্স প্লাস cot x ইকুয়ালস টু জেড।
তাহলে এখান থেকে দেখো এক্সের ডেরিভেটিভ 1 আর কট এক্সের ডেরিভেটিভ হলো মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। কারণ বুঝতে পারছো ডিএক্সটা তো রাখতেই হবে, এদিকে হলো ডেরিভেটিভ অফ এক্সের ফাংশন হচ্ছে, এদিকে জেডের ফাংশন, তার জন্য এবার মাইনাস কমন নিলে কোসেক স্কোয়ার এক্স মাইনাস ডিএক্স ইকুয়ালস টু ডিজেড লিখতে পারি। কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 মানে হলো কট স্কোয়ার এক্স, তাহলে কট স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস অফ ডিজেড। এই সূত্রটা কোথা থেকে আসলো? কারণ আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেখান থেকে আমি এটা লিখেছি। তাহলে দেখো আমি সমস্তগুলোকে প্রতিস্থাপন করে দিলাম, প্রতিস্থাপন করে আসছে মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড। তাহলে যেটা পেয়েছি সেটা হলো ইকুয়ালস টু মাইনাস হাফ জেড স্কোয়ার প্লাস সি। তাহলে জেডের ভ্যালুটা বসিয়ে দিয়ে আমি ফাইনাল অ্যান্সারটা পেয়ে গেলাম। এরপর আসছি এক্সাম্পল 3-তে। এক্সাম্পল 3-তে দেখো অঙ্কটা, এখানে কোনো সাবস্টিটিউশনের প্রয়োজন হয়নি, এখানে শুধু একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়েছে। এই অঙ্কটাই কিন্তু 2020-তে এসেছে এবং খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। এখানে দেখো লবে যে ফাংশনটা রয়েছে সেটাকে আমি কিভাবে সাজিয়ে নিয়েছি, এক্স প্লাস কস এক্স, কারণ এখানে এই টার্মটা একটা ছিল, সাজিয়ে নিয়েছি। ব্যালেন্স করার জন্য একটা মাইনাস এক্স নিয়েছি, প্লাস এক্স সাইন এক্স যা ছিল। এরপরে এখান থেকে দেখো এই পার্টটাকে আলাদা আলাদা করে ভেঙে নিলাম দুটোতে, তাহলে এক্স প্লাস কস এক্স বাই এক্স, এক্স প্লাস কস এক্স ডিএক্স, মাইনাস দিয়ে মানে মাইনাস কমন নিয়ে কি পাই, এক্স কমন এখানে নিয়েছে ওপরে, দেখো এইটুকুর মধ্যে থেকে এক্স কমন যাচ্ছে, 1 মাইনাস সাইন এক্স বাই এক্স, এক্স প্লাস কস এক্স ডিএক্স। তোমরা তো জানো এরকম দুটো ফাংশন ভেঙে নেওয়া যায়, ঠিক আছে। তাহলে এখান থেকে বুঝতে পারছো এটা এটা কেটে যাবে, এখান থেকে এক্স এক্স কেটে গেছে, তাহলে এটা পড়ে থাকছে ডিএক্স বাই এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, এখানে দেখো আর আমি এটাকে জেড ধরলাম না, ঠিক আছে। তো এখান থেকে আমি দেখেই বুঝতে পারছি যে এইটার ডেরিভেটিভ হলো ওপরে রয়েছে, কারণ এক্সের ডেরিভেটিভ 1, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। তাহলে এটাকে আমরা কি লিখলাম, ডেরিভেটিভ অফ মানে ডি অফ এক্স প্লাস কস এক্স, এভাবেও কিন্তু আমরা লিখে দিতে পারি, যদি আমরা এক্স্যাক্টলি একবারে দেখে বলে দিতে পারি যে হরের ডেরিভেটিভই লবে রয়েছে। তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মানে হলো লগ অফ মড এক্স মাইনাস এটা হলো লগ অফ মড এক্স প্লাস কস এক্স প্লাস সি। তাহলে এটা লগের সূত্রানুসারে এম বাই এন এর ফর্মুলা, এটা দিয়ে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। এরপর এক্সাম্পল 2 এর লাস্ট যে অঙ্ক রয়েছে সেটা হলো ইন্টিগ্রেশন অফ সেক এক্স ডিএক্স বাই লগ ট্যান এক্স প্লাস সেক এক্স, ঠিক আছে। এখানে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এই হরের যে ফাংশনটা রয়েছে এই ফাংশনের ডেরিভেটিভ কিন্তু লবে রয়েছে, কিন্তু আমরা একবারে কিন্তু দেখে বলে দিতে পারছি না এখানে, ঠিক আছে। অ্যান্সার অ্যাকচুয়ালি হবে লগ অফ এই হরের ফাংশনটা পুরোটা, ঠিক আছে, কিন্তু যেহেতু আমরা একবারে দেখে বলতে পারি না তার জন্য ডি অফ এটা লিখলাম না, ঠিক আছে। এখানে দেখো তাহলে এই হরের ফাংশনটাকে আমি জেড ধরে নিলাম, তাহলে এটা কি আসছে, ডেরিভেটিভ করলে পাই প্রথমে 1 বাই ট্যান এক্স প্লাস সেক এক্স হয়, তারপর যেহেতু এটা আসল এক্স না তাহলে এইটুকুকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, করলে ট্যান এক্সের ডেরিভেটিভ হয় সেক স্কোয়ার এক্স আর সেক এক্সের ডেরিভেটিভ হয় সেক এক্স ট্যান এক্স, ঠিক আছে, ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে এখান থেকে দেখো সেক এক্স কমন নিয়ে যে পার্টটা ছিল সেটা লবে আর হরে কেটে গেল, পড়ে থাকছে শুধু সেক এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে এখানে দেখো সেক এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড আর লগ অফ এই যে এই পার্টটা ইকুয়ালস টু হলো জেড, তাহলে এটা আসছে লগ অফ মড জেড প্লাস সি। তাহলে এখানে দেখো জেডের ভ্যালুটা বসিয়ে দিয়েছি, আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা এক্সাম্পল 3 থেকে অঙ্ক করব। ইন্টিগ্রেশনটা একটু টাফ আছে, তো তোমাদের যদি কারোর কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা আমাকে জানিও, আমি সেটা সলভ করে দেব।